আজকের সবার স্নেহ সম্পাদক সভাপতি, উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সহৃদয়ী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের শোক দিবসের জাতির পিতার প্রতি এবং বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই আয়োজন। বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই স্মরণ সভার আয়োজন করেছে। ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং বাঙালি জাতির প্রতিটি অধিকার আদায়ের অগ্রসেনানী, জাতির পিতার হাতে গড়া এ সংগঠন। আমাদের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোট ভাতের অধিকার আন্দোলন, প্রতিটি সংগ্রামেই ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। ছাত্রলীগের বহু নেতাকর্মী মহান আত্মত্যাগ করেছে। এই সংগঠন জাতির পিতাই গড়ে তুলেছিলেন আমাদের ভাষা, রাষ্ট্রভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য। কাজী ছাত্রলীগের একটি ঐতিহ্য রয়েছে। কাজী জাতির পিতা সবসময় বলতেন যে বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। আমি আমার বক্তব্যে জাতির পিতা এবং 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতিপিতা চেয়েছিলেন বাঙালি জাতি বিশ্ব দরবারে জাতি হিসেবে মর্যাদার আসন অধিষ্ঠিত হবে, একটি স্বাধীন জাতির সত্তা প্রতিষ্ঠিত হবে, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এবং তারই সেই সংগ্রামের ফসল আজকে আমাদের এই স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বারবার তিনি কারাগারে বন্দী হয়েছেন, অনেক ঝড় ঝঞ্ঝা পাড়ি দিতে হয়েছে। কিন্তু তিনি একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই সংগ্রাম করেছেন, আর এই সংগ্রামে সবসময় পাশে ছিলেন আমার মা। আমার মা কখনো জনসমক্ষে আসেননি, কখনো প্রচারে আসেননি, কিন্তু সবসময় পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। এবং এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত যা কিছু আমরা দেখেছি ইতিহাসে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি যে সেখানে আমার মায়ের একটি দৃঢ়চেতা ভূমিকা সবসময় ছিল। নিজের জীবনে তিনি কখনো কিছু চাননি। স্বাভাবিকভাবে একটি মেয়ে তার স্বামীর কাছে কি চায়? অনেক কিছুই চায়, অনেক চাওয়ার থাকে। কিন্তু আমার বাবা তো সারা জীবন জেল, জুলুম, অত্যাচারই সহ্য করেছেন। আমি এটুকু সন্তান হিসেবে বলতে পারি যে একটানা 2টি বছর আমরা কখনো বাবার স্নেহ পাইনি। কারণ হিসাব করে দেখা যায় যে প্রতি অন্তত 2 বছরের মাথায় তিনি একবার করে কারাগারে, যখনই তিনি কারাগারে গিয়েছেন। এই বাংলাদেশের রাজনীতিতে আমার মায়ের বিরাট ভূমিকা রয়েছে, বিশেষ করে ছাত্রলীগকে ঘিরে। কারণ এই সংগঠনটা তিনি নিজে দেখাশোনা করতেন। ছাত্রলীগের নেতারা তার কাছেই আসত, অর্থ সম্পদ পরামর্শ সব কিছু যা কিছু দেবার তিনিই দিতেন। এই সংগঠনকে সুসংগঠিত করা এবং এই সংগঠনকেই কাজে লাগানো, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তাদের কি কি করানো সেই নির্দেশনা সবসময় তারা আমার মায়ের কাছ থেকে নিয়ে যেত। যখনই বঙ্গবন্ধু প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করেছেন, যেমন মার্শাল্লাহ আইয়ুব খান যখন দিল, তারপরে রাজনীতি নিষিদ্ধ ছিল, তখন এই ছাত্র সংগঠন দিয়েই কিন্তু এদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো। এবং 62 সাল থেকেই সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাংলাদেশকে যে স্বাধীন করতে হবে সেই চিন্তা থেকেই বঙ্গবন্ধু নিউক্লিয়াস ফর্ম করেছিলেন। প্রত্যেকটা ইউনিট এক একটি নিউক্লিয়াস ফর্ম করে বাঙালি জাতি সত্তার আত্মপরিচয়ের যা সংগ্রাম, সেই সংগ্রামের উন্মেষ ঘটিয়েছিলেন তিনি। 66 সালে তিনি যখন 6 দফা দিলেন, এই 6 দফা দেবার পর তাকে বারবার কিন্তু কারাগারে বন্দি করা হয়, আবার তিনি মুক্তি পান, আবার জনসভা করেন, এক একটা বক্তৃতা দেন, আবার তাকে গ্রেপ্তার করে। কিন্তু ছাত্রলীগকে কিন্তু সবসময় একটা অগ্রগামী দল হিসেবে তিনি নির্দেশ দিতেন। আজকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে স্লোগান, বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের পতাকা, স্বাধীন বাংলাদেশের যে যা যা করণীয়,
ছাত্রলীগকে দিয়ে কিন্তু তিনি আগে মাঠে নামাতেন। আমার এখনো মনে আছে জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু নির্দেশ দিলেন যে জয় বাংলা স্লোগান আগে মাঠে নিতে হবে, ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন। ছাত্রলীগই প্রথম এই স্লোগান দিতে শুরু করেছিল। বাংলাদেশের পতাকা কি হবে সেটাও কিন্তু সেই নির্দেশনাটাও বঙ্গবন্ধু দিয়েছিলেন, যে জাপান হচ্ছে উদিত সূর্যের দেশ, সাদার মধ্যে লাল পতাকা, আর বাংলাদেশ সবুজ, বাংলাদেশ সবুজের মধ্যে লাল পতাকা। এই পতাকার যে ডিজাইন হবে এটাও কিন্তু বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন ছাত্রলীগকে। কাজে প্রত্যেকটা সংগ্রামেই কিন্তু ছাত্রলীগ অগ্রগামী। বঙ্গবন্ধুকে যখন ৬৬ সালে ৬ দফা দেবার অপরাধে গ্রেপ্তার করা হলো, এরপরে যে হরতাল, ৭ জুনের হরতাল, এই হরতালটা সম্পূর্ণভাবে অর্গানাইজ করেন আমার মা। তিনি কিন্তু মানে নিজে বোরখা পরে লুকিয়ে ছাত্র নেতাদের সঙ্গে দেখা করে, আজিমপুর কলোনিতে সব সরকারি কর্মচারী থাকতেন, তিনি সেখানে আমাদের কিছু দূরসম্পর্ক আত্মীয় তাদের বাড়িতে চলে যেতেন, সেখানে ছাত্র নেতারা আসতো, তাদেরকে তিনি নির্দেশনা দিতেন কি কি করণীয়। জেলখানায় যখন দেখা করতে যেতেন তিনি কিন্তু অত্যন্ত স্মরণশক্তি, প্রখর স্মরণশক্তি ছিল আমার মায়ের। আমার বাবার তো ছিলই, বঙ্গবন্ধুর তো ছিলই, কিন্তু আমার মারও কিন্তু কম না। বাইরের কি পরিবেশ সেটা তিনি কারাগারে আব্বাকে জানাতেন, আর সেই সাথে সাথে কি কি করণীয় সেই নির্দেশটাও নিয়ে আসতেন। কিন্তু সেটা করতে গেলেও বেশ অনেকগুলি কাজ করতে হতো, কারণ স্বাভাবিকভাবে যখন আমরা জেলখানায় দেখা করতে যেতাম তখন সেখানে এসবির লোক থাকতো, সেখানে কারাগারের লোক থাকতো, কি কথা বলে সেটা শোনার জন্য। আমার মা আমাদের শিখিয়ে দিতেন যে যেভাবে হোক আব্বার আর ওনার চেয়ারটা কাছে রেখে ওনাদের সামনে দাঁড়িয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করার জন্য, ওই লোকরা যে সামনে বসে আছে তার জন্য কিছুতেই কথা শুনতে না পারে আর দেখতে না পারে, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা। আমরা কিন্তু তাই করতাম। জেলখানায় একটা টেবিল ছিল, সেই টেবিলে জামাল যখন ছোট তখন জামালকে বসানো হতো, তারপরে আসলো রেহানা, তারপরে আসলো রাসেল, প্রত্যেকে কিন্তু ওই টেবিলে বসেছে। আর ওখানে বসে ওদেরকে নিয়ে মানে খেলা হচ্ছিল, এমন একটা পরিবেশ তৈরি করা যেন আব্বা মা কী কথা বলছে সেটা যেন কিছুতেই ওই আইবির লোকরা শুনতে না পারে। তো সেইভাবে মা সব তথ্যগুলি দিয়ে আসতেন এবং ওখান থেকেই আব্বার কাছ থেকে নির্দেশনা নিয়ে আসতেন, আর সেই নির্দেশনা তিনি ছাত্রলীগের মাধ্যমে পৌঁছে দিতেন, আওয়ামী লীগ নেতাদের পৌঁছে দিতেন। কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতাই তখন কারাগারে, কাজী ছাত্রলীগই ছিল মূল শক্তি আন্দোলন সংগ্রাম পরিচালনা করার। কাজী ছাত্রলীগের একটা ঐতিহ্য রয়েছে এদেশের প্রতিটি অর্জনের পিছনে। ছাত্রলীগ সংগঠন যে কারণে আজকে বাংলাদেশের সব থেকে একটা মানে আমি বলবো প্রবীণ আওয়ামী লীগ থেকেও, কারণ আওয়ামী লীগের জন্ম তো তার পরে, প্রতিষ্ঠা তার পরে 1 বছর পরে, কিন্তু এই ছাত্রলীগ দিয়েই কিন্তু এদেশের প্রত্যেকটা সংগ্রাম। এবং ছাত্রলীগকে এই জন্য মাঠে নামাতেন যে ছাত্রদের একটা সুযোগ ছিল, তারা যে কোনো স্লোগান দিক, সেখানে মাঠে নামুক, তাদের কাজের মধ্য দিয়ে তারা ছাত্র সমাজকে সুসংগঠিত করত এবং সেখান থেকেই বাংলাদেশের এই অভ্যুত্থানের যাত্রা শুরু। কাজে 6 দফার অন্তর্নিহিত যে অর্থ সেটা হচ্ছে 1 দফা, অর্থাৎ স্বাধীনতা। এই স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু পরিচালনা করেছিলেন, যেখানে আমার মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আব্বা জেলে থাকতেন, সংসার চালানো, মামলাগুলি একটার পর একটা মামলা, কখনো সময় 12টা 13টা 14টা 15টা মামলা, এই মামলা চালানো, প্রতিটি কাজগুলি যেমন করতেন আবার সংগঠনও তিনি করতেন। আমি মাঝে মাঝে নিজের প্রশ্ন জাগে, আজকে 15ই আগস্ট 32 নম্বরে ওই বাড়িতে ঘাতকের দল আক্রমণ করলো, একই সাথে তারা 3টা বাড়িতে আক্রমণ করলো। সেখানে শেখ ফজলুল হক মনি তার বাড়ি, আব্দুর রব সানিয়াবাদ তার বাড়ি। 32 নম্বর বাড়িতে আমার বাবাকে তো হত্যা করলোই, সেই সাথে কামাল, জামাল, রাসেল, আমার 3 ভাই। কামালও ছাত্র রাজনীতি করত, মুক্তিযোদ্ধা, এবং
সে দেহরাদূনে ট্রেনিং নেয়, সেনাবাহিনীর সদস্য, পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। মাস্টার্স সম্পন্ন করার জন্যই সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে চলে আসে লেখাপড়া করতে। জামাল 71 সালে হানাদার বাহিনীর হাতে মাকে যখন বন্দি করে, জামালও বন্দি ছিল। ওই বন্দিখানা থেকে গেরিলা কায়দায় মুক্ত হয়ে নিজে চলে যায়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ট্রেনিং নেয়। সে মুক্তিযুদ্ধে পরবর্তীতে সেন্টার্সে ট্রেনিং নিয়ে এসে সেনাবাহিনীতে যোগদান করে। সে লেফটেন্যান্ট ছিল। তাদের দুজনকেই হত্যা করেছে আমার ছোট্ট শিশু ভাইটি রাসেল। সে রাসেল 71 সালে বন্দী ছিল, ঘাতকের দল তাকেও ছাড়েনি। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, সেও মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। শেখ ফজলুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, যে সেনিবাদ সাহেবের বড় মেয়ে, তাকে হত্যা করে। সেনিবাদ সাহেবের বাসায় তিনি আমার ফুপা, সেখানে তার 13 বছরের মেয়ে বেবি, আর এক মেয়ে বিউটি, সে আহত হয়, বেবি নিহত হয়। তার 4 বছর নাতি সুকান্ত, 10 বছরের ছেলে আরিফ, তার ভ্রাতুষ্পুত্র শহীদ সেনিবাদ এবং আরেকজন দুঃসম্পর্কে ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে সবাই আহত হয়। এবং গুলির আঘাতে পঙ্গু হয় আমার ফুফাতো বোন, বিউটি, রিনা, খোকন, সবাই গুলির আঘাতে আহত। রমনা থানার ওসি তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, মেডিকেল কলেজের ছাত্ররা এবং ডাক্তাররা চিকিৎসা করেছিল বলে বেঁচে যায়, কিন্তু ওইগুলির আঘাতে পঙ্গু অবস্থায় যতদিন বেঁচে ছিলেন আমার পঙ্গু হয়ে বেঁচে ছিলেন, কিন্তু স্বামী সন্তান সব হারিয়েছিলেন। সুকান্ত মাত্র 4 বছরের একটা শিশু, তাকেও কিন্তু ঘাতকের দল ছাড়েনি। এই হত্যাকাণ্ড তারা যে ঘটিয়েছিল, আমার মাঝে মাঝে এটাই মনে হয় যে এই যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমার মায়ের যে ভূমিকা, সেটা তারা জানতো, তাই তারা তাকেও ছাড়েনি। পনেরোই আগস্ট যারা ঘটিয়েছিল তারা কারা ছিল? যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা বাঙালির বিজয় মেনে নিতে পারেনি, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হোক যারা তা চায়নি, তাদেরই কিছু দোসর, এই দেশীয় দালাল, তারাই এই জঘন্য ঘটনা ঘটায়। এবং 15 আগস্টের পর থেকে আমরা কি দেখেছি? বাংলাদেশের ইতিহাস বিকৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব বিজয়ের ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা। আমরা যদি এখন হিসেব করি যে একটা প্রজন্ম, তারা আমাদের এই সঠিক কোনো ইতিহাসই জানে না, অর্থাৎ 75-এর পর 96 পর্যন্ত এই 21 বছর এই বাংলাদেশে জাতির পিতার নাম নিষিদ্ধ ছিল। 7ই মার্চের ভাষণ বাজাতে দিত না, এই ভাষণ বাজাতে গিয়ে জীবন দেয় আমাদের ছাত্রলীগের নেতা চূন্য। এভাবে আওয়ামী লীগের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তারা কিন্তু বঙ্গবন্ধুর এই চেতনাকে ধরে রাখার চেষ্টা করেছে সারা বাংলাদেশে। এই ভাষণ নিষিদ্ধ, নাম নিষিদ্ধ, ইতিহাস বিকৃত। একটা জাতি যদি বিকৃত ইতিহাস শুনতে থাকে, তাদের চরিত্র বিকৃতই হয়ে যায়। সেই বিকৃতি আমরা এখন সমাজে দেখি, যেখান থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস উত্থান ঘটেছে, যা আজকে সমাজে করে খাচ্ছে। আমি ছাত্রলীগের নেতা কর্মীদের একটা কথাই বলবো, যে ছাত্ররা লেখাপড়া শিখবে, উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। কারণ আমি ছাত্রদের হাতে কিন্তু কাগজ কলম তুলে দিয়েছিলাম, কিন্তু 75-এর পরে আমরা জানি যে ওই জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের ছাত্রদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, অর্থ, অবৈধ পথ দেখিয়েছিল। কাজে তাদের একটা বিকৃতির পথে নিয়ে যাচ্ছিল, কারণ এই ছাত্র সমাজকে ধ্বংস করতে চেয়েছিল। কারণ তারা জানে যে সেই ছাত্র সমাজই বাঙালির প্রতিটি অর্জনের পিছনে সবসময় অবদান রেখেছে। কাজে এই ছাত্র সমাজের চরিত্র হনন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু আমি সেখানে তুলে দিয়েছিলাম কাগজ কলম। কেন? প্রাথমিক কাজ হচ্ছে ছাত্র সমাজের লেখাপড়া শেখা। হ্যাঁ, রাজনীতি অবশ্যই করবে, কারণ ছাত্র সমাজ রাজনীতি করেই তো এদেশের স্বাধীনতার চেতনাকে
মানুষের দ্বারা পৌঁছে দিয়েছে এবং স্বাধীনতা অর্জনে অবশ্য বড় ভূমিকা রেখেছে। কিন্তু আজকে আমরা স্বাধীন জাতি, আমাদের এই দেশকে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি এদেশ স্বাধীন করেছিলেন, তিনি কি চেয়েছিলেন? চেয়েছিলেন বাংলাদেশের দরিদ্র, শোষিত, বঞ্চিত মানুষ তারা ক্ষুধার অন্ন পাবে, তারা বস্ত্র পাবে, তারা বাসস্থান পাবে, তারা শিক্ষা পাবে, তারা সুন্দরভাবে বাঁচবে, তাদের জীবনটা উন্নত হবে। সেটাই ছিল বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারেননি। স্বাধীনতার পর মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন। মাত্র 3.5 বছরে তিনি যত কাজ করে গিয়েছিলেন, আমি জানি না কোনোদিন কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান এত কাজ কখনো করতে পেরেছে কিনা। আজকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেখানেই দেখি সব কাজই তো তিনি করে দিয়ে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্য সংবিধান, সেই রাষ্ট্রের একটা কাঠামো গড়ে তোলা। আমরা ছিলাম একটা প্রদেশ, পাকিস্তান দ্বারা শোষিত, বঞ্চিত, অবহেলিত একটি প্রদেশ ছিলাম। সেখানে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো, তাদের প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বঙ্গবন্ধু নতুনভাবে গড়ে তুলে যান। এমনকি আমাদের গ্যাস ক্ষেত্রগুলি সেটাও তিনি কিনে রেখে দিয়েছিলেন, যেটা আমাদের সম্পদ। আমাদের মেরিটাইম বাউন্ডারি, সে আইন তিনি করে দিয়েছিলেন। আমাদের ল্যান্ড বাউন্ডারি, সেটাও তিনি ইন্দিরা গান্ধীর সাথে চুক্তি করে, আইন করে, পার্লামেন্টে সেটা রেটিফাই করে দিয়েছিলেন। আমরা প্রতিটি ক্ষেত্রে দেখি আন্তর্জাতিক সংস্থাগুলি, প্রত্যেকটা সংস্থা তার সদস্যপদ অর্জন করা এবং বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করা। তারই পাশাপাশি আমাদের লক্ষ লক্ষ নির্যাতিত মা বোন, যাদেরকে ওই আলবদর রাজাকারা পাকিস্তানি হানাদার বাহিনী হাতে তুলে দিয়েছিল, দিনের পর দিন তারা নির্যাতিত ছিল। স্বাধীনতার পর তাদের উদ্ধার করা হয় বিভিন্ন ব্যাংকারের থেকে, তাদের সেই নির্যাতনের চিহ্ন, তাদের চিকিৎসার জন্য স্পেশাল নার্স এবং ডাক্তার বাইরে থেকে নিয়ে এসেছিলেন, নারী পুনর্বাসন বোর্ড করেছিলেন এবং সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের সামাজিকভাবে পুনর্বাসনের কাজও করেছিলেন। আমার মাকে দেখেছি, এই নির্যাতিত মেয়েদেরকে তিনি বুকে টেনে নিয়েছিলেন, তাদের বিয়ে দেওয়া, তাদেরকে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলি কিন্তু তিনি করেছিলেন খুব আন্তরিকতার সাথে। এবং এক এক সময় তিনি হাসপাতালে যেখানে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল সেখানে যে দেখে আসতেন আর বলতেন যেটা সহ্য করা যায় না। কিন্তু সেইভাবে তাদেরকে পুনর্বাসন, পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, এবং পাকিস্তান হানাদার বাহিনী যে সারা বাংলাদেশে আক্রমণ করেছিল, সেই আক্রমণের চিহ্ন সমস্ত বাংলাদেশে, শহীদ পরিবার, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, গৃহহারা মানুষ, 3 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষই ছিল গৃহহারা, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা, এসবই কিন্তু এই 3.5 বছরের মধ্যে তিনি করে যান। সেই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করা, একটা স্বাধীন দেশের উপযুক্ত নীতিমালা তিনি গ্রহণ করেছিলেন এবং উন্নয়নের যে পঞ্চবার্ষিকী নীতিমালা তিনি নেন, তারই ভিত্তিতে রাষ্ট্র তিনি পরিচালনা করে স্বল্প সময়ের মধ্যে এই দেশকে নিজের পায়ে দাঁড়াবার পথে এগিয়ে নিয়ে যান। ঠিক যে সময় বাংলাদেশের খাদ্য উৎপাদন বাম্পার ফলন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে এসে সেখানে সকলে লেখাপড়া করছে, প্রতিটি রাষ্ট্র পরিচালনা প্রতিটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলছে, মানুষের মাঝে একটা বিশ্বাস আস্থা ফিরে এসেছে, জিনিসপত্রের দাম কমে গেছে, যে চালের দাম একসময় 10 টাকা কিলো ছিল, যা 3.5 টাকায় নেমে এসেছিল, মানুষকে পরে যখন একটু স্বস্তির মুখ দেখেছে, ঠিক তখনই 15ই আগস্টের আঘাতটা বাঙালির জীবনে আসলো। আর তারপর থেকে শুরু হলো একটার পর একটা কু। 75 থেকে একের পর এক কু হয়েছে, 19টা কু হয়েছে। সারা রাত কারফিউ, অনেকে দাবি করে তারা গণতন্ত্র দিয়েছে, গণতন্ত্র না, কারফিউ গণতন্ত্র দিয়েছিল। সেই রাত্রেবেলা কারফিউ, কোনো মানুষের স্বাধীনভাবে চলার কোনো সুযোগ ছিল না, মানুষের কথা বলার সুযোগ ছিল না। মার্শাল ল দিয়ে অর্ডিন্যান্স জারি করে ওই যুদ্ধাপরাধীদের বিচার, যে বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন, 11,000 যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত ছিল, 22,000 মামলা হয়েছিল এবং আরও তদন্ত হচ্ছিল, মামলা হচ্ছিল।
জিয়াউর রহমান এসে সেটা বন্ধ করে দিল, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে শুধু বন্ধই করে নাই, মার্শাল অর্ডিন্যান্স দিয়ে এই বিচারের কাজ বন্ধ করে দিয়ে সমস্ত বন্দী যারা তাদের মুক্ত করে দিল আর সমস্ত মামলা প্রত্যাহার করে নিল। আর যারা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল পাকিস্তানে, সেই গোলাম আজম সহ এদেরকে ফিরিয়ে আনলো আর তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা বানিয়ে তাদের প্রতিষ্ঠিত করলো। বঙ্গবন্ধুর খুনি, সেই খুনিদের বিচার করা যাবে না, অর্ডিন্যান্স জারি করে দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলো। আর ওই খুনিরা সেই দিন গর্বভরে বলেছিল যে আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, কে আমাদের বিচার করবে? তারা বিবিসিতে ইন্টারভিউ দিয়ে এই কথা বলেছিল যে কে তাদের বিচার করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। স্বজন হারাবার বেদনা নিয়ে বিদেশে ছিলাম, একদিন মাটি ছেড়ে চলে যাই, সবাই ছিল, আমার ভাইরা, ভাই বউ, নবপরিণীতা, দুই বন্ধু সবাই এয়ারপোর্টে আমাদের দিয়ে আসে। বিদেশে পরবাসে থাকতেই আমাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। যখন আমি ফিরে আসি, আমার চেনা মুখ, আপনজন কেউ নেই, কিন্তু আমি পেয়েছিলাম বাংলাদেশের হাজার হাজার মানুষকে, তাদের ভালোবাসা, স্নেহ, তাদের আশ্রয়, সেটাই আমার শক্তি ছিল। আমি 80 সালে যখন লন্ডনে যাই, সেখানে যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, একটা বঙ্গবন্ধু হত্যার এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম। এই কমিশনে প্রধান ছিলেন নোবেল লরেট শন ম্যাকব্রাইড এবং তার সাথে ছিলেন স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি। ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন দলের এমপিদের নিয়ে আমরা একটা কমিটি গঠন করি, কমিশন গঠন করি যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে। এবং এই কমিশনের পক্ষ থেকে স্যার টমাস উইলিয়ামকে নির্বাচিত করা হয় যে তিনি বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধুর হত্যার বিচারের তদন্ত করতে। কিন্তু তিনি যখন ভিসা চাইলেন, জিয়াউর রহমান তাকে ভিসা দেয় নাই, আসতে দেয় নাই। কেন দেয়নি? ব্রিটিশ এমপি, কুইন্স কাউন্সিলের এমপি তিনি, ব্রিটিশ এমপি, তিনি আসবেন, তাকে আসতে দিল না জিয়াউর রহমান। কারণ ওই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটি করে খুনি যারা তাদেরকে পুরস্কৃত করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, এই তদন্ত করতে দিতে চায়নি। এই কারণে যে হত্যার সঙ্গে তো সে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই। এই ঘটনা থেকেই তো প্রমাণিত হয় যে তার যে সম্পৃক্ততা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যে দর্ব ভরে তারা এই কথা বলেছিল, যে গর্ব করে তারা যে বড় কথা যে কে তাদের বিচার করবে, বিচার করেছি, আমরা করেছি। যখন বাংলা মাটিতে ফিরে এসেছিলাম, এই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম যে এই হত্যার বিচার এই বাংলার মাটিতে করব, আর মুক্তিযুদ্ধে সেই চেতনাকে ফিরিয়ে আনব, সেই বিকৃত ইতিহাস আবার সঠিক ইতিহাস যাতে মানুষ পায় সেটা আমরা করব। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই চেতনায় আবার বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কারণ বাবা, মা, ভাই সব হারিয়ে একা, নিঃস্ব, রিক্ত, নিঃসঙ্গ হয়ে এই দেশের মাটিতে ফিরে এসেছিলাম। কিন্তু লাখো মানুষের, কোটি মানুষের যে ভালোবাসা, স্নেহ, যে সাহায্য, এবং আওয়ামী লীগ সহ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন এবং বাংলাদেশের মানুষ তাদেরই সহযোগিতায় একে একে প্রতিটি অন্যায়কে আমরা, সেই অন্যায়গুলিকে বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা করেছি, বিচারের রায় কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচার যেটা তিনি শুরু করেছিলেন, আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি এবং বিচারের রায়ও আমরা কার্যকর করে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের যারা স্বজন হারাবার বেদনা নিয়ে এখনো বেঁচে আছে, তাদের কষ্ট, তাদের দুঃখ আমি বুঝি, আর কেউ না বুঝুক। ওই ৭১-এ যারা আপনজন হারিয়েছে তাদের ব্যথা বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করি।
তাই যেমন আমার পিতা মাতা ভাইয়ের হত্যাকারী বিচার করেছি, তেমনি অপর যারা আপনজন হারিয়েছে নিশ্চয়ই তাদের বিচার পাওয়ার অধিকার আছে। সেই বিচারও আমি করে যাচ্ছি এবং আমি করে যাব, এটাই আমার প্রতিজ্ঞা। যত বাধা যত কিছুই আসুক, যদি সংকল্প দৃঢ় থাকে যে কোনো অর্জন সম্ভব। আর বঙ্গবন্ধুই বলেছেন, মহৎ অর্জনের জন্য মহান ত্যাগের দরকার। যে কোনো ত্যাগ স্বীকারে আমি সবসময় প্রস্তুত, এদেশের জন্য, এদেশের মানুষের জন্য। কারণ আমি কখনো ভুলতে পারি না যে এদেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়েছেন, আমার মা জীবন দিয়েছেন, আমার ভাইরা জীবন দিয়েছেন। কাজে এদেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই মানুষকে একটু সুন্দর জীবন দেওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় আমি প্রস্তুত। আমি চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে যে সম্মানজনক অবস্থানে বাংলাদেশ এসেছে, বারবার আঘাত আসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে আমরা সেখান থেকে বাংলাদেশকে আবার একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই দেশকে যাতে গড়ে তুলতে পারি সেদিকে আমরা নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র সমাজেরও বিরাট ভূমিকা রয়েছে, যে আমাদের এই দেশের হারিয়ে যাওয়া ইতিহাস আবার সেই ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, এই বিজয়ের ইতিহাস আমরা কখনো ভুলতে পারি না, ভুলবো না। ভুললে পরে আমাদের অস্তিত্বই থাকবে না। ওই আলবদর রাজাকার তাদের হাতে ক্রীড়ানক হয়ে আমরা থাকতে পারি না, যারা আমাদের দেশের স্বাধীনতাই চায়নি, যারা এই দেশকে রক্তাক্ত করেছে। 30 লক্ষ শহীদ হয়েছে এই দেশে, সে কথা আমাদের ভুললে চলবে না। লাখো মা বোন ইজ্জত দিয়েছে, এ কথা আমাদের ভুললে চলবে না। কাজে আমাদেরকে সেইভাবেই নিজেদেরকেও প্রস্তুত করতে হবে। কারণ জাতির পিতা জীবন দিয়ে গেছেন, কিন্তু তার আদর্শ আমাদের সামনে আছে। সেই আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। আজ সেই স্বজন হারাবার বেদনা নিয়ে, সেই শোক বুকে নিয়েও শুধু কাজ করে যাই একটাই চিন্তা থেকে, যে বাংলাদেশের মানুষের যখন তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, উন্নত জীবনের নিশ্চয়তা যতটুকু অর্জন করতে পারি, শুধু বারবার মনে হয় আমার বাবাকে এবং আমার মা বেহেশতে থেকে নিশ্চয়ই দেখছেন এবং নিশ্চয়ই তাদের আত্মা শান্তি পাচ্ছেন। কারণ আমার মাকে তো দেখেছি যে কত ত্যাগ স্বীকার করেছেন তিনি। জীবনে কিছুই চাননি, তিনি কিছুই চাননি। তিনি এদেশের স্বাধীনতার প্রশ্নে সবসময় অটল ছিলেন। কোনোদিন আমার বাবা তো মন্ত্রী এমপি ছিলেন, করাচিতে যেতেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে। আমার মা কিন্তু একবারের জন্য কোনোদিন শুনি নাই যে তিনি একটু পাকিস্তানে বেড়াতে যাবেন বা করাচিতে বেড়াতে যাবেন, কোনোদিন কিন্তু যান নাই, যেতে চানও নাই। তিনি কিন্তু ওই স্বাধীনতার চেতনা নিয়েই সবসময় ছিলেন। তার যে মহান ত্যাগ এদেশের জন্য, সে কথা আমি জানি। আমার বাবার কথা তো অনেক লেখা হয়, কিন্তু মায়ের কথা তো এত লেখা হয় না। তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি যতটুকু পারি সে কথাগুলি মানুষের সামনে তুলতে, যে কত বড় মহান ত্যাগ তিনি করে গেছেন। আমাদেরকে সবাইকে একথা মনে রাখতে হবে যে এই দেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, সবাইকেও যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকতে হবে। জাতির পিতার মতো সব কিছু ত্যাগ করে দেশের মানুষের সেবা করতে হবে। এটাই তো রাজনীতি। যে কোনো একটা রাজনীতিবিদের জীবনে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা, এটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ। এর থেকে বড় সম্পদ আর কিছু না। আর ছাত্রলীগের নেতাকর্মীদের আমি বলবো, শিক্ষাটাই হচ্ছে সব থেকে বড়। নিজেদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। মনে রাখতে হবে বিশ্বের সাথে তাল মিলে আমাদের চলতে হবে। কাজে আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির যুগ। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে যাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো আমরা কিন্তু পথ করে দিয়েছি এবং সেই পথে কারা চলবে? তোমরা, ছাত্রলীগ সহ ছাত্র সমাজ, তোমরাই চলবে, তোমরাই বড় হবে, তোমরাই এদেশে একদিন কর্ণধার হবে। কিন্তু সেই কর্ণধার হবে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে এই দেশকে বা জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আইয়ুব খান তার ডায়েরিতে লিখে গেছে, 71 সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে বন্দী করা হয় এবং রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে দিয়েছিল। কারণ একটু আগেই তোমরা বদরুল হাসানের বক্তৃতা শুনেছ যে ইয়াহিয়া খান তাকে শাস্তি দেবে, এই ঘোষণাই দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ঘোষণা করার পরেই কিন্তু গ্রেপ্তার হয়ে যান। পাকিস্তানে যখন তাকে কোর্টে আনা হতো, তিনি কিন্তু সেই কোর্টে ঝুঁকেই
চেয়ারে বসার আগে বলতেন জয় বাংলাদেশ। একটা শত্রুর গহ্বরে বসে তাদের সামনে, যেখানে তাকে বিচার হবে, তার ফাঁসি হবে, তিনি জানেন, সেখানে বসে যে নেতা এভাবে বলতে পারে, যে ঢুকেই বলতেন জয় বাংলাদেশ, এবং বলতেন যে আমরা বিচার করে কি হবে, আপনাদের প্রেসিডেন্টকে বলেন, আমি জানি আমাকে কি সাজা দেবে, তা সাজাটাই দিয়ে দিকে, বিচার প্রহসন করে কি হবে, আমার কাজ আমি করে দিয়ে এসেছি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন করে দিয়ে আসছি। এই কথা তিনি ওই কোর্টে যে বলতেন, যেটা আইয়ুব খান তার নিজের ডায়েরিতে লিখে গেছে, সেখান থেকে আমরা পেয়েছি। কত বড় সাহসী এবং দৃঢ়চেতা হলে এবং আত্মবিশ্বাস, নিজের কর্মের উপরে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস থাকলে এইভাবে কথা বলতে পারেন, আর এত ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে পারেন শুধু দেশকে স্বাধীন করে দেওয়ার জন্য। 10ই জানুয়ারি যখন তিনি ফিরে এলেন, সেই 10ই জানুয়ারি ভাষণে তিনি এদেশের কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র চলবে তারই দিক নির্দেশনা দিয়েছিলেন। কাজে আমাদের সেই দিক নির্দেশনা নিয়েই আমরা এদেশ পরিচালনা করে যাচ্ছি, এবং যে কারণে আওয়ামী লীগ সরকারে আসলে এদেশের মানুষ তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ হতে দেখে, তারা অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, চিকিৎসা পায়, শিক্ষা পায়, সব কিছুর সুযোগ তারা পায়, কারণ আমরা সেই চেতনা নিয়েই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। কাজে আমি ছাত্রলীগকে বলবো যে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে, আর সবাইকে অনুরোধ করব যে বঙ্গবন্ধুর আত্মজীবনীটা যেন সবাই একবার পড়ে অন্তত সেটাকে উপলব্ধি করার চেষ্টা করবে, কারণ অনেক কষ্ট করে এই খাতাগুলি সংগ্রহ করতে হয়েছে এবং সেগুলি আজকে বই আকারে উপহার দিতে পেরেছে, এবং আগামীতে আরও এর পরবর্তী আরেকটা বঙ্গবন্ধুর যে ডায়েরি, সেটাও আমি সকলের হাতে তুলে দিতে পারবো। সেখানে দেখা যাবে যে তার জীবনে আরও অনেক অধ্যায় সেখানে আসবে। কাজে আমি এটুকুই চাই যে ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তোলো, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ।